KTV Originals। সারেগামাপা মঞ্চে তার গান শুনে সকলেই মুগ্ধ হয়েছিলেন। আর আজ আমরা উপস্থিত হয়েছি নববর্ষের আড্ডা এবং আমার সঙ্গে রয়েছেন গায়িকা তথা সুরকার মেঘলা দাশগুপ্ত। মেঘলা, কেমন আছো প্রথমে জানতে চাইবো। আছি মোটামুটি কেমন ভালোই। চলছে জীবন, কেমন চলছে? জীবন জীবনের মতো চলছে, মানে যেরকম ভাবে চলছিল সেরকম ভাবেই চলছে। তোমাকে তো এখনো সেই ট্র্যাডিশন ফলো করতে দেখি আমরা, মানে তুমি তো সুতির জামা কাপড়েই বেশি কমফোর্টেবল হ্যাঁ, আমরা দেখতে পাই। কমফোর্টেবল। তো এই ফ্যাশন ট্রেন্ডটাই কি তুমি মানে বজায় রাখতে চাও? হ্যাঁ, মানে আমি অনেক রকম জামা কাপড়ই, যদিও হুম আমার খুব ভালো লাগে তোমার জর্জেটের জামা কাপড়ও ভালো লাগে, কারণ ওটার একটা ফ্লো থাকে খুব। হুম 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 কিন্তু গায়ে দিয়ে সব থেকে সুতি বা সুতির বেসড জিনিসপত্রই গায়ে দিয়ে বেশি কমফোর্টেবল, তো সেই আচ্ছা। কারণে। এসো হে বৈশাখ এসো, এসো এসো হে বৈশাখ এসো, এসো তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা যাক ভেসে যাক, যাক যাক এসো, এসো এসো হে বৈশাখ এসো, এসো। আমার গলাটা এত মিষ্টি যে মানে যে কোনো থ্যাংক ইউ, গানই যেন মানে কি বলবো, অসাধারণ। আহ, থ্যাংক ইউ। এই যে এতটা পথ চলা সারেগামাপা থেকে গানের জগতে পা দেওয়া, তারপর গায়িকা সুরকার, মানে কখনো কি মনে হয় প্রেশার পড়ছে জীবনে কোনো কারণে? হ্যাঁ, প্রেশার মাঝে মধ্যে মনে হয়, কোনো কোনো দিন যখন মনে হয় আমি যেরকম খুব স্ট্রাকচার্ড ওয়েতে কাজ করতে ভালোবাসি, আবার কখনো হয়তো খুব মানে আলসেমিতে হয়তো কাটালাম, এরকমও হয়। যখনই অনেকদিন আলসেমিতে কাটিয়ে ফেলি তখন মনে হয় না না এটা করা হচ্ছে না, ওটা করা হচ্ছে না, নিয়ে আমি প্ল্যানিং করি যে এটা 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 করতে হবে। তার মধ্যে কেন মাঝে মনে হয় দূর, কিচ্ছু করবো না, চুপচাপ শুয়ে থাকি। তো ওই মিক্স অ্যান্ড ম্যাচ। সুরকার হিসেবে জার্নি এখনো সেইটা করতে পারিনি, তার হুম। কারণ এখনো সিঙ্গার হিসেবে যতটা করার করেছি, সুরকার হিসেবে হয়তো পরবর্তীকালে আরো বেশি করব। আচ্ছা, এই তুমি তো বালুরঘাটের মেয়ে, তারপর বালুরঘাট থেকে কলকাতা একটা শিফট, তো সেই মানে শিফটিংটা মানে সেখানকার একটা অন্যরকম জীবন, এখানের একটা হুম, অন্যরকম জীবন, হুম। সেটা নববর্ষে কি এফেক্ট পড়ে? মানে বাড়ি যাওয়ার ইচ্ছে কি জাগে এখন কলকাতায়? মানে তুমি তো কাজের প্রেশারে এখন বাড়ি যাওয়াটাও হয়তো অনেকটা কমে গেছে। কলকাতাটা এখন আমার বাড়ি হয়ে গেছে হুম অ্যাকচুয়ালি। মানুষ যেখানে বেশি থাকে, যেখানে তার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র থাকে, সেইটা তার বাড়ি হয়ে যায়। মানে আমরা যখন কখনো হয়তো যে কোনো বাইরে জায়গায় গেলাম আর কি, হোটেলটা তখন আমাদের বাড়ি হয়ে যায়। তবে হ্যাঁ, বাড়ির তো একটা টান থাকে। আর যেহেতু আমার বাড়িটা অনেকটা গাছপালা নিয়ে, তো সেই আর সেটা কারণে তো গাছপালার। তুমি কলকাতাকেও আমি সেভাবেই বালুরঘাট সাজিয়ে তুলেছো। খানিকটা, সেভাবে না খানিকটা, কলকাতাতে তো ফ্ল্যাট বাড়ি হুম বেশি, বা পুকুর বুঝিয়ে ফ্ল্যাট এইসব অনেক কিছু আছে, কিন্তু বালুরঘাটে অ্যাকচুয়ালি রিয়েল, মানে ওখানে এখন যদিও ফ্ল্যাট কালচার চলে আসছে, হুম কিন্তু ওখানে সবারই ছোটবেলায় আমি যেটা দেখেছি যে আহ আহ, মানে নিজেদের জমি, একটুখানি জমি নিয়ে বাড়ি, তার মধ্যে গাছপালা আছে, তো সেইটা আমার খুব ভালো লাগে। গাছপালা বলতে তোমার মাথায় কোন গান আসে? মানে যেটা মানে যেই গানটা শুনলে তুমি সেই বালুরঘাটের ফেজে চলে যাও। আমি না মানে বালুরঘাটে মানে বালুরঘাট শহরটাকে আমি হয়তো সেভাবে এক্সপ্লোর করিনি, কিন্তু আমি হুম বাড়ির ওই চৌহদ্দিটা, মানে যেখানে আমার বালুরঘাট বললে আমার নিজের বাড়ির বাগানটা সব থেকে বেশি মনে পড়ে। বা বাগানের আম গাছ, আর ওই আমরুল পাতায় ঢেকে থাকতো, ওটা কার্পেটের মতন লাগতো, পা ডুবিয়ে দিতাম, আর ওই আমরুল ফল হয় একটু টুকটুক করে ফাটতো। হুম। হ্যাঁ, আর খুব ভালো লাগতো ওটা। আর হয়তো কোনো গাছের কোটরে পাখি বাসা করেছে, সেটা গিয়ে দেখতাম। তো ওভারঅল ছোটবেলায় এমনি সুরের মধ্যে থাকতে পারবো না, পার্টিকুলার ওরকম কোনো গান বললে হয়তো বলতে পারবো না, তবে সেই সময় খুব শীষ দিয়ে দিয়ে গাইতাম, পাখির ডাক নকল করতাম, এই সব করতাম আর কি। তোমার পছন্দের একটা গান যদি শোনাও আমাদের। এই রে, পছন্দের গান প্রচুর, কোন গান কোন গান শোনাই জানি না। আমি হঠাৎ মা সরস্বতী কথা মনে পড়লো, মা সরস্বতীর একটা একদম গান একদম। আছে, সেটাই হুম। সেটাই শোনাই, কারণ গান একদম। তো আলটিমেটলি তার মানে সরস্বতীর আশীর্বাদ তার না জন্যই থাকলে একদম। সুরেও গাওয়াও যায় না। তুমি আমার কণ্ঠে গেয়ো মা,
আর সুর ঢেলে দিও এই প্রাণে, বিশ্বরূপে রঞ্জিত হয়ে থেকো আমার কণ্ঠে গাওয়া গানে, আমার কণ্ঠে গেও মা, আর সুর ঢেলে দিও এই প্রাণে। অসাধারণ। আচ্ছা, এই যে থ্যাংক ইউ। মেঘলা নামের সাথে মেঘের সম্পর্ক তো একটা আছে, তোমারও কি না না বৃষ্টি না পছন্দ? না না, মেঘলার সাথে মেঘের সম্পর্ক সম্পর্ক নেই। অনেকে মেঘলা ভাবে আমার হুম নাম, হুম হুম, কিন্তু অ্যাকচুয়ালি নামটা গুলিয়ে মেঘলা। ফেলে, হ্যাঁ মেঘলা। হ্যাঁ, কে এইচ মানে মেখলার দুটো অর্থ হয়। এক হচ্ছে মেখলা মানে বেল্ট, হুম ছোটবেলায় ভূগোল বইয়ে পড়েছিলাম প্রশান্ত সাগরীয় আগ্নেয় মেখলা। হ্যাঁ, বেল্ট, মানে বেল্ট কে বলা হয় মেখলা। আরেকটা হচ্ছে অসমিয়াদের যে হুম, আহ, যে স্পেশাল শাড়ি, হ্যাঁ। ড্রেস, সেটা, হ্যাঁ, সেটাকে বলা হয় মেখলা। তো বেসিক্যালি আমার নামটা ওই অসমিয়াদের ওটাকে বেস করেই, মানে আচ্ছা, ওটার জন্যই নামটা দেওয়া হয়েছিল। তো তোমার কি এমনি হ্যাঁ, বৃষ্টি মানে পছন্দ? বৃষ্টি পছন্দ, এটা তো যে কোনো আহ, যারা ক্রিয়েটিভ লাইনে আছে তাদের তো, বিশেষ করে গান বাজনার সাথে বা প্রকৃতির সাথে যারা কানেক্টেড, তারা ডেফিনেটলি বৃষ্টি ভালো লাগবে। কারণ ধরো বৃষ্টির নিজস্ব একটা ছন্দ আছে। বৃষ্টির ফোঁটা যখন পাতার উপরে পড়ে সেটার একরকম শব্দ, যখন টিনের চালে পড়ে তখন সেটার একটা শব্দ, যখন ধরো মাটিতে, শুকনো মাটিতে পড়ে বা কোনো জলের মধ্যে পড়ে, সেটা তখন দেখতে এক এক রকম লাগে। তো পুরো বিষয়টার মধ্যে ভীষণ ক্রিয়েটিভিটি রয়েছে। তো সেই কারণে ক্রিয়েটিভ মানুষেরা ওখান থেকে মানে ইন্সপিরেশন খুঁজে পায়। তো সেই কারণেই বৃষ্টি পছন্দ। অসময় বৃষ্টি খুব প্রিয় আমার আচ্ছা, একটি গান, বেশ, একটু যদি থ্যাংক দু ইউ। লাইন গাও। অসময়ে বৃষ্টিতে আমি, অসময়ে বৃষ্টিতে তুমি, কিছু না বলা কথা দিলাম ভাসিয়ে, ধুয়ে যাক না এমন অভিমানী, মেঘলা আকাশ হালকা হাওয়া, যাই ভিজে আর নিজেকে ফিরে পাওয়া, আধ খোলা কাঁচ বৃষ্টি ছোঁয়াচ, তোমার নামে মেঘের খামে চিঠি দিলাম আজ, আধ ভেজা প্রহর, আধ ভেজা শহর, আধ ভেজা তুমিও, আর আধ ভেজা আমার সফর, আধ ভেজা প্রহর, আধ ভেজা শহর, আধ ভেজা তুমিও, আর আধ ভেজা আমার সফর। অসাধারণ। তো থ্যাংক মেঘলা, ইউ। তোমার কি এরপর ইচ্ছা আছে নিজের গান লেখার, বা পরিকল্পনা চলছে এরকম কিছু? চেষ্টা এর আগে অনেক করেছি। আমি 4 লাইনের পর আর এগোতে পারিনি। আমি কেন সেটা? লিখতে পারি, আমার এটা আমার কি বলবো, পুষ্টিতেও আছে অ্যাকচুয়ালি। আমাকে আচ্ছা। একজন দেখে বলেছিলেন তুমি কি লেখিকা, মানে উনি হুম আমাকে চিনতেন না। তো বেসিক্যালি হয় না যে কিছু মানুষ কিছু নিয়ে জন্মায়, তো লেখার বিষয়টা আমার ভেতরে আছে, আমি সেটা বুঝিও। কিন্তু আহ গল্প, সেটা মূলত গল্প বা ছোট কিছু লেখা, পোয়েটিক্যালি লেখা এখনো আসেনি। ওই 4 লাইনের বেশি হয়তো, হ্যাঁ, সেটা নিয়ে যদি লেগে থাকি অনেকদিন তাহলে সেটাও এসে যাবে হয়তো। সেই পরিকল্পনা চলছে কি লেগে থাকার? না, এখন আপাতত যে প্রচুর কাজ রয়েছে তার মধ্যে, ওটার জন্য একটু একটু সলিটিউড দরকার, ওটার জন্য উম, চুপচাপ থাকা দরকার বেশ। মানে জীবনে আর অন্য কোনো কাজ থাকা দরকার না, তবে গিয়ে ওই ওই জায়গাটা মাথাটা খুলবে। তো অনেক বিজি শিডিউল, মানে পরপর তোমার আর শোজ থাকে, সুরকার, গায়িকা, তারপর নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, এই সবটা ম্যানেজ করতে গিয়ে হাঁপিয়ে ওঠো না? হ্যাঁ, খুব হাঁপিয়ে যাচ্ছি সত্যি কথা বলতে। প্রচুর কাজ তা বলবো না, কিন্তু হ্যাঁ থাকে চাপ। তার উপরে পডকাস্ট চ্যানেল একটা হুম, করেছি, সেটার একটা একটা প্ল্যানিং, এবং সবটাই নিজেকে একটু না একটু মাথা লাগাতেই মাথা হয়। একদম তাই। যতই টিম থাকুক, কিন্তু উম নিজের একটা পড়াশোনা থাকে নিজের, সবটাই। হ্যাঁ, অনেক কিছুই থাকে, অনেক কিছু থাকে, প্ল্যানিং থেকে এক্সিকিউশন সবটাই। তোমার তো দীর্ঘদিনের প্রেম, তারপর বিয়ে, বিয়ের পর পয়লা বৈশাখটা কি একটু বদলেছে? না, আমার জীবনই অ্যাজ সাচ সেই অর্থে বদলায়নি, বাইরে টুকুন বদলেছে। যেটা সব থেকে বেশি বদলেছে তার কারণ, ওই যেটা বললাম, ছোটবেলায় অনেক বেশি এনজয় করতাম, হুম। কিন্তু এখন ক্যারিয়ারিস্টিক্যালি বদলটা এসেছে। এবং এখন হ্যাঁ, কিভাবে, ভেতর ভেতরে এখন কিভাবে পয়লা বৈশাখ উদযাপন হয়, এখন মানে তো বড় বেলায়? অনুষ্ঠান, এখন এখন অনুষ্ঠান আর গান আর এই এই সব নিয়ে কাজ,
এখন মনেও থাকে না, ইনফ্যাক্ট পয়লা বৈশাখ হচ্ছে না কি হচ্ছে অত মনেও থাকে না সব সময়, মানে মনে থাকে নাটা একদমই নয়, কিন্তু স্পেশাল ছোটবেলায় যে, ব্যাপারটা আর কি হ্যাঁ চলে গেছে। ছোটবেলায়, ছোটবেলায় দেখবে না, ছোটবেলায় আমাদের পুজো যেরকম ভীষণ স্পেশাল ছিল, এখন সেদিনই এই আগের বছরই একজনের সাথে, গৌরবদার সাথে দেখা হলো, যে আগে পুজোয় দেখা হলে বন্ধুদের সাথে জিজ্ঞেস করতাম যে কটা জামা হলো, এখন জিজ্ঞেস করি কিরে কোথায় শো এবারে পুজোর সময়। তো এই 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 জিনিসগুলো চেঞ্জ হয়। তো নববর্ষ এখন আহ অন্যরকম ভাবে চেঞ্জ হয়েছে, অ্যাজ সাচ কোনো চেঞ্জ হয়নি। তুমি তো ছোটবেলা থেকে ইচ্ছে ছিল গায়িকা হবে, মানে প্ল্যান না ছিল? না, আমি ছোটবেলায় ফ্যাশন ডিজাইনার হতে চেয়েছিলাম। হ্যাঁ, আমার এখনো ইচ্ছে আছে ভীষণ সেটা? এখন জামা কাপড়ের উপর ভীষণ ইন্টারেস্ট আছে, কিন্তু সেই ইচ্ছেটা বাস্তবায়িত করা খুব মুশকিল, কারণ যে কোনো একটা নতুন জিনিস মানে সেটাতে নিজের হার্ট এন্ড সোল দিতে, বাইরেতে ভাবতে অনেক সোজা যে কোনো জিনিস, করতে গেলে এবং নিজে অনেক সময় হয়তো নিজে ডিজাইনার মানে ডিজাইন দিয়ে হয়তো কাউকে দিয়ে বানিয়েছি, এক্স্যাক্টলি যেটা চাইছি সেটা হয়তো হচ্ছে না, তো অনেক বেশি সময় দিতে লাগে যে কোনো নতুন জিনিসে। তো হয়তো সেইটাতে পুরোপুরি মন দিলে হয়তো সেটা হবে। ছোটবেলায় প্রথমে আমি ভেবেছিলাম ফ্যাশন ডিজাইনার হব, তারপর ভেবেছিলাম পেইন্টার হব, হঠাৎ করে আঁকার প্রতি একটা আগ্রহ। হ্যাঁ, মোটামুটি খারাপ আঁকি না, মানে আমি বিশাল ভালো আঁকি না, কিন্তু মোটামুটি একটা আঁকি। তো হঠাৎ তখন ইচ্ছে হলো পেইন্টার হব। তারপর ক্লাস 9-এ উঠে, ক্লাস 9 না 10-এ, আমি একটা ওই জাসিমউদ্দিনের একটা কবিতা ছিল, ওইখানে তোর দাদির বাড়ি কবর, কবিতাটার নাম, ওটা পড়ে এত ওভারওয়েলমড হয়ে গেছি, আমার মনে হলো আমি লিখবো কিছু। ছোটবেলা থেকে লিখতাম যদিও ভ্রমণ কাহিনী, যেখানে হয়তো ঘুরতে গেলাম, ঘুরতে যাওয়ার আগে ভ্রমণ কাহিনী লেখা কমপ্লিট। তো এটা ভালো ছিল। এগুলো, হ্যাঁ, মানে বাড়িতে সবার কাছে প্ল্যানিং ট্যানিং গুলো শুনছি, কবে কোথায় যাব, কবে কোথায় যাব না সব, তারপর ওই হোটেলে থাকবো, এইটা এটা দেখবো, সেই শুনে আমি ভ্রমণ কাহিনীটা লেখা হয়ে গেল আমার। তো তারপরে ওই সেই কবিতা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি একটা লাভ স্টোরি লেখা শুরু করলাম। হ্যাঁ, যেটা মা পড়ে ফেললো একদিন, সেই বাড়িতে কান্না কাটি, আমার মেয়ে নষ্ট হয়ে গেছে, এই সেই। তারপরে আমি যা আর লিখবই না, তারপর থেকে লেখাটা অনেকটা বন্ধ হয়ে গেল, এবং তারপর আস্তে আস্তে গানে শিফট করে গেলাম, গানটাকে ভালোবেসে ফেললাম বেশি করে। তো গায়িকার পাশাপাশি আমরা কি পরবর্তী ক্ষেত্রে লেখিকা মেঘলাকেও দেখতে পাবো তাহলে? কিছুই জানি না গো, আমরা জীবনে কোনো জিনিস প্ল্যান করে করি না, এবং একটা সময় তো এরকমও হয়েছিল যে আমি গানটাই রাখতে পারবো কিনা তার কোনো ঠিক ছিল না। আমি ব্যাংকিং, মানে ছোটবেলা, হ্যাঁ, এবং ছোটবেলা থেকে বাবা যেহেতু ব্যাংকিং এর চাকরিতে রয়েছে, বা বাবা কাকারা সবাই মোটামুটি গভর্নমেন্ট সার্ভিস করে, তো আমিও তাই করব, অন্য কিছু ভাবিনি, মানে সেই অর্থে ভাবিনি, শখ হিসেবে ভেবেছি। কিন্তু ব্যাংকিং এর প্রিপারেশনও নিচ্ছিলাম, প্রিলিমিনারি ইয়ে পাসও করে গেছিলাম, কিন্তু তারপর হুট করে চেঞ্জ হলো। এইবার ওই সবকিছু এবার যখন যা হবে সেটাই অ্যাকসেপ্ট করব। সারেগামাপার মঞ্চ তোমাকে একটা বড় ফেম দিয়েছে, কিন্তু এখন তো রিয়ালিটি শো বলতে শুধু সারেগামাপা নয়, প্রত্যেকটা চ্যানেলে বিভিন্ন রিয়ালিটি শো হচ্ছে, প্রচুর আর্টিস্ট উঠে আসছে, কম্পিটিশনটা কি খুব হার্ড? ওইভাবে দেখলে হার্ড, কিন্তু আমার মনে হয় প্রত্যেকের একটা নিজস্ব জার্নি থাকে, মানে ডেফিনেটলি হার্ড, তার কারণ এখন প্রচুর আগের মতন, মানে আগের থেকে অনেক বেশি রিয়েলিটি শো হয়, তার কারণ এখন মানুষজনও দেখছে। আগে যেরকম আমাদের সময়ের কথা বলছি, তখন কিন্তু বাড়ি থেকে সবাই ভাবতো হয় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বা টিচার হবে বা কিছু। এখন যেহেতু দেখছে যে গান করেও একটা ভালো আর্নিং বা লাইফস্টাইল মেনটেন করতে পারছে, প্রচুর মা বাবা সেই জায়গাটা সাহস পাচ্ছে যে এইটাও একটা প্রফেশন হতে পারে, তো সেই কারণেই চাহিদা বাড়ছে, এবং সেই কারণে প্রচুর রিয়ালিটি শো হচ্ছে। এবার হ্যাঁ, কম্পিটিশন তো থাকবেই সব সময়, কিন্তু আমি যদি কম্পিটিশন হিসেবে ভাবছি, এটা তো ধরো আমার কোনো পার্মানেন্ট চাকরি নয়, ইটস লাইক আ বিজনেস, ইটস লাইক আ রেগুলার, মানে সেলফ এমপ্লয়েড বলতে পারি আমরা। যেরকম আমরা যদি দেখি যে কোনো এমপ্লয়ি প্রত্যেকদিন যেরকম 9টা থেকে 5টা বা যেরকম টাইম শিডিউল থাকে, প্রত্যেকদিন গিয়ে যেরকম তার নিজের কাজটুকুন করতে হয়, এবার আমাদের তো অ্যাজ সাচ কোনো রকম রুটিন নেই, কিন্তু সেটা নিজের দায়িত্ব। রোজ যদি ওইটুকুন খাটনি করা যায়, হয়ে যায়, মানে যে কাজ, যে হার্ড ওয়ার্ক উইথ ডেডিকেশন, হার্ড ওয়ার্ক বলি, স্মার্ট ওয়ার্ক বলি, যাই বলি, নিজের কাজটা যদি মন দিয়ে করা যায়,
একটা রাস্তা ঠিক বেরিয়ে যায়, এটা আমার বিশ্বাস। তো তোমার পরবর্তী নতুন প্রজেক্ট আমরা কি দেখতে পাচ্ছি? পরবর্তী প্রজেক্ট হয়তো খুব শিগগিরই আসবে। আমি আগে থেকে কিছু বলতে চাই না, তার কিন্তু কারণ একটু হিন্ট। ডেফিনেটলি অরিজিনাল গান। আমার অনেকগুলো নিজের কম্পোজিশন রেডি করা আছে, কিন্তু যেহেতু সেগুলোর পিছনে ভাবনা অনেক কিছু থাকে, এবং সেগুলো আমি প্রপার ভিডিও করেই ছাড়তে চাই। সেই কারণে সময় নিচ্ছি, সবকিছুর কস্টিং এর একটা ব্যাপার থাকে। সবটাই আমার নিজের রুজি রোজগার থেকে ভেবে চিন্তে করতে হয়, তো ওই জন্য একটু সময় লাগছে। কিন্তু হ্যাঁ, খুব শিগগিরই হয়তো ধরতে পারো 1-2 মাসের মধ্যে হয়তো একটা নতুন গান রিলিজ করতে পারি। আচ্ছা, তো মন কেমনের জন্মদিন গানটা যদি একটু শোনা যায় তোমার গলায়। বেশ। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না, এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন, নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই, দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই, শুধু আমারই, রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। অসাধারণ, মানে থ্যাংক ইউ। মিষ্টির মিষ্টি, কি বলবো, আর এটা থ্যাংক কিছু ইউ। বলার নেই। আহ, বাই দ্য ওয়ে, আমি নোটিস করলাম তোমার আর আমার চশমাটা অনেকটা একই রকমের। হ্যাঁ হ্যাঁ, আমি এটা প্রথমেই নোটিস করেছি, মানে প্রায় আমরা সেম ফ্রেম একেবারে, দেখতে গেলে সেমই, প্রায় সেম, মানে পুরোপুরি সেম বলা যেতে পারে। অনেকটাই। তো একটা ছোট্ট র্যাপিড ফায়ার, তারপরে আমি শেষ করছি। নববর্ষে নতুন গান নাকি নতুন কাজ? নতুন গান না নতুন কাজ? গাছ গাছ। আহ, নতুন গান, গাছ প্রচুর আছে আপাতত। কলকাতা, পুজোতে কলকাতায় নাকি বালুরঘাটে? কলকাতা। ইলিশ না চিংড়ি? ইলিশ। নববর্ষে নতুন বই নাকি নতুন জামা? নতুন বই। আচ্ছা, তো আজকে এখানেই শেষ করছি, একটা ছোট্ট গান করে যদি শেষ করা যায়। এই রে। তোমার যে কোনো প্রিয় গান। আমাকে গান গাইতে বলে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়, আমি জাস্ট জাস্ট আমাকে যদি মনে করিয়ে দাও যে এটা শোনাও ওটা শোনাও, তাহলে তাও একটা ব্যাপার থাকে। তুমি সারেগামাপাতে অডিশনে যেই গানটা গেয়ে সিলেক্ট হয়েছিল, সেই আচ্ছা, গানটাই। তুমি না হয়, হ্যাঁ তুমি না হয় রহিতে কাছে। তুমি না হয়। তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। অনেক ধন্যবাদ মেঘলা, আমাদের সঙ্গে কথা থ্যাংক বলার ইউ। জন্য। খুব ভালো করে নববর্ষ দিনটা কাটাও, আবারও থ্যাংক ইউ। দেখা হবে। আর আপনারাও বেশ। বিভিন্ন খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।